আগে খুব সুন্দর কিছু কথা এখানে বিকেএমএ বলে গেল, বিজিএমএ বলে গেল, এবং একটু আগে আমি আইনজীবী সমিতির ওখান থেকে শুনলাম যে প্রকৃত অবস্থা আসলে সেক্টরগুলোর কি, সেটা আসলে এক্সপ্লেন আর খুব একটা বেশি করা দরকার আছে বলে আমি মনে করি না। তবে যে বিপ্লবে আজকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট হাল ধরল, সেটা ছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। এবং এই আনএমপ্লয়মেন্ট আমাদের শিক্ষিত গ্র্যাজুয়েট স্টুডেন্ট প্রায় 31% কিন্তু বেকার, এবং এই বেকারত্ব থেকেই কিন্তু এই আস্তে আস্তে এই ধরনের একটা বিপ্লব ঘটে গেল। এবং সেটাকে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি তাহলে ইট উইল বি ভেরি আনফর্চুনেট ফর দ্য নেশন হবে, কারণ এই ধরনের বিপ্লব সহজে অপরচুনিটিও ক্রিয়েট করে দিবে না, এবং আমরা একটা অশান্ত পরিবেশের মধ্যে কিন্তু পড়ে যাব। আপনারা যদি খুব খেয়াল করেন কেয়ারফুলি, যে বাংলাদেশে আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া বাংলাদেশ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে না। এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর যখন শক্তিশালী হবে তখন অটোমেটিক্যালি সার্ভিস সেক্টর হবে। আমরা অত্যন্ত লাকি যে আমাদের এগ্রিকালচার সেক্টর এবং R&D সেক্টর, এই দুইটা সেক্টর প্লাস ফরেন রেমিটেন্স, এই তিনটা সেক্টরের কারণে বাংলাদেশের ইকোনমি এখনও কিছুটা স্টেবল হয়ে কিন্তু আছে। বাট আপনি R&D সেক্টর থেকেও কিন্তু খুব একটা বেশি আগামীতে কন্ট্রিবিউশন যদি জিডিপি বলি খুব একটা বেশি আসবে না। কিন্তু আমাদের যেহেতু ওই ধরনের অপরচুনিটি ক্রিয়েট হয়নি, সেটা হলো যে আমরা স্কিল ডেভেলপ করতে পারি নাই। টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটগুলি যে কোর্স কারিকুলাম সেটা ইন্ডাস্ট্রির সাথে কোনোভাবেই যোগ সমস্যা না, যে কারণে আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি আসতে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রফেশনাল লোকও কিন্তু ওইভাবে ডেভেলপ করেনি। সো এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারিনি, কারণ কোনো দেশেই 30 বছরের বেশি R&D সেক্টর কন্ট্রিবিউট খুব একটা বেশি করতে পারে না। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে যেহেতু অন্য সেক্টর ডেভেলপ করতে পারেনি এবং R&D সেক্টর অ্যানাদার 15-20 বছর অন্তত এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বিরাট কন্ট্রিবিউশন করে যেতে পারবে, এবং এর সাথে সাথে যে আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু গ্রো করে যাবে। এখানকার এন্টারপ্রেনার যারা, তারা পৃথিবীতে প্রমাণ করেছে R&D সেক্টর দিয়ে শুরু করে সিরামিক সেক্টর বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, এবং বাংলাদেশ থেকে যে ধরনেরই গুডস বিদেশে যায়, দে হ্যাভ উইথ দ্য এন্টারপ্রেনার হ্যাভ বিন প্রুভেন যে আমরা অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত আমরা সিনসিয়ার অ্যাজ পার আর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এবং সেটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের কমিটমেন্ট ইজ এ ভেরি স্ট্রং কমিটমেন্ট। এবং সেটার কারণেই বাংলাদেশে বিদেশি ইনভেস্টমেন্টও কিন্তু আসা শুরু হচ্ছিল। বাট ইট ইজ এ ভেরি আনফর্চুনেট যে আমরা গত কিছু বছর ধরে আমাদের ইনস্টিটিউশনগুলির কারণে আমরা আস্তে আস্তে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের ইনস্টিটিউশনগুলি বেশ উইক হয়ে গেছে ইন এ সেন্স। আজকে যদি আমি জুডিশিয়ারি থেকে আরম্ভ করে যদি বলি আমরা ব্যুরোক্রেসি, আমাদের ইভেন ব্যবসায়ী ইনস্টিটিউশন আর এডুকেশন কোনোটাই কিন্তু সেই জায়গায় নাই। এবং আজকে একটা সুযোগ এসেছে যে এই জিনিসগুলি যে দুর্বল হয়ে গেছিলো সেগুলিকে শক্তিশালী করার জন্য। আর সেগুলি করতে গেলে আমার ইকোনমি যে জায়গায় অন্তত অবস্থান করছিল সেই জায়গায় অন্তত তাকে থাকতে হবে এবং সাস্টেনেবল করতে হবে। এবং দুঃখজনক হলো সত্য যে আমরা কি দেখতে পেলাম, আমরা এখন পর্যন্ত আমরা কিন্তু লেবার আনরেস্ট যেভাবে অ্যাড্রেস করা হয়েছে সেভাবে কিন্তু আইন শৃঙ্খলা উন্নতি আমরা কিন্তু এখনও দেখতে পাইনি। ইকোনমির ইন্ডাস্ট্রিগুলি কি ফেস করছে, একটা হলো ল অ্যান্ড এনফোর্সমেন্ট, তারপরে তারা দেখতে পেয়েছে যে ব্যাংকিং সেক্টরের প্রবলেম, এর সাথে এনবিআর, এবং সবচেয়ে বড় যেটা সেটা হলো এনার্জি সেক্টর। এবং সেই এনার্জি সেক্টর আগে সরকার গায়ের জোর করে যে প্রাইস বাড়িয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রির উপরে, যেটা খুব আনফর্চুনেট ছিল, এবং সেখান থেকেই কিন্তু আমাদের আস্তে আস্তে ইকোনমিতে ধস আসা শুরু হলো। আপনারা যদি খেয়াল করে দেখেন সেই জিডিপি গ্রোথ 2022-23-এ
কমে কিন্তু 5.78 হয়েছে এবং 2023-24 সেটা 4.22 হয়েছে। ইনভেস্টমেন্ট অন জিডিপি কমে 30.98 হয়েছে। ইন্ডাস্ট্রি জিডিপি গ্রোথ 22-23-তে 8.37, সরি এটা 8.37 ছিল এবং 23-24-এ 3.57 এসছে। এবং এপ্রিল জুনে জিডিপি গ্রোথ 3.67, জুলাই সেপ্টেম্বর 2.13, ক্রেডিট গ্রোথ 7.66 এবং ইট ইজ কামিং ডাউন টু ডিসেম্বরে 7.28। হোয়াট ইট ইন্ডিকেটস? এটা ইন্ডিকেট করছে যে আমাদের কেউই কিন্তু আর ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং বা ব্যবসা কিন্তু করতে পারছে না এবং করছে না, এবং আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সিক হচ্ছে। গভর্নমেন্ট আজকে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে ইন্টারেস্ট রেট হাই করে দিচ্ছে, ভেরি গুড। আবার এটার সাথে সাথে এনার্জির কারণে, এনার্জির সাপ্লাই না দিতে পারার কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির তার প্রোডাকশন ক্যাপাসিটি 35 থেকে 40% কমে গেছে। তাহলে ইনফ্লেশন আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? লোকাল ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রোডাক্ট কস্ট অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। আজকে এই এনার্জির কারণে ইউ উইল বি সারপ্রাইজ টু নো 2022-23-এ যেখানে টেক্সটাইল ফ্যাক্টরির পার ইয়ার্স অফ ফ্যাব্রিক্স বানাতে এনার্জি কস্ট পড়তো 18 টাকা, সেটা 23-24-এ এসে সেটা এই প্রাইসের কারণে সেটা হয়ে গেছে কিন্তু 26 টাকা। হাউ ইউ গোনা কম্পিট? নিট ফ্যাক্টরি, ইউ উইল বি সারপ্রাইজ যে এখন কী হচ্ছে, আমাদের কস্ট পড়ে যাচ্ছে পার কেজি অফ ইয়ার্ন $2.45, ওয়ারাজ ইন্ডিয়া থেকে কাপড় আনা যাচ্ছে $2.19। আপনি কি চাচ্ছেন? এগুলি সব মানে ইন্ডিয়ার উপর বেস করতে? কান্ট্রি উইল বি বেসড অন দ্য ইম্পোর্ট বেসিস, অর উই নিড টু বি সাস্টেইন আওয়ার ওন ইন্ডাস্ট্রি। আপনি যদি আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে যদি না ধরে রাখতে চান, তাহলে আপনি ইম্পোর্ট সাবস্টিটিউট কান্ট্রি কীভাবে করবেন? হাউ? অন দ্য আদার হ্যান্ড, আমি একটা জিনিস বুঝি না, কিছুক্ষণ আগে বলে গিয়েছিল বিজিএমএ যে আসলে তো পাওয়ার সেক্টরে আপনাদের রেট হলো 15.50 এবং সেটা আপনি ইন্ডাস্ট্রি সেক্টরে এসে সেটাকে আপনি 30 টাকা করে দিচ্ছেন, ক্যাপটিভে আপনি 31 টাকা করে দিচ্ছেন। ওয়াই? ওর যে সাবসিডি সেটা আপনি আমার ঘরের মধ্যে দিচ্ছেন। হি ইজ ইউজিং 42% দ্য গ্যাস। এবং কেন? মানে তার মানিটা কি? তারপরে যখন আপনি বলেন 75, তাহলে ভাবতে হবে there is some vested interest group are working against our economy, against setting up an industry in the country, against the survival of the industry for the country. দুঃখজনক। আপনার ইনএফিসিয়েন্সি, আপনি নিজেই বলতেছেন, কিছুক্ষণ আগে শুনে গেলাম 13% আমার লিকেজ, অমুক তমুক, ফাইন, বাট দিস ইজ ইউর ইনএফিসিয়েন্সি। ওয়াই ইউ আর ট্রান্সফারিং ইউর ইনএফিসিয়েন্সি to us so that we also get inefficient industrial owner? এটা তো আপনি করতে পারেন না। আপনারা আমাদেরকে আপনাদের ইনএফিসিয়েন্সির জন্য আমাদেরকে আপনি ইনএফিশিয়েন্ট এন্টারপ্রেনার বানিয়ে দিবেন, দেশকে ব্যাংকরাপ্ট করে দিবেন, এটা হতে পারে না। ইট ইজ ইম্পসিবল। আজকে যদি সত্যি এটা কমিশন হয়, সত্যি যদি দেশকে ভালোবাসে, সত্যি যদি দেশের এমপ্লয়মেন্টের কথা চিন্তা করে, ইকোনমির কথা চিন্তা করে, যারা এই কাজগুলি এখানে সামনে আনলো, তারা তো রাদার অফার করা উচিত ছিল যে কিভাবে এটা 23 টাকা 24 টাকার মধ্যে আনানো যায়। তারা সেটা না করে তারা উল্টা পথে কেন গেল? আই এম ভেরি সরি টু সে যে আমার মনে হয় এই ধরনের পেপার কেউ প্রেজেন্ট করার আগে ফার্স্ট অফ অল দে হ্যাভ টু থিঙ্ক ফর দ্য নেশন, ফর দ্য কান্ট্রির ইকোনমি অ্যান্ড ফর দ্য কম্পিটেন্সি, এবং কীভাবে ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ হবে, কীভাবে দেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, কীভাবে দেশে প্রোডাক্টও ওই ইনফ্লেশনের মধ্যে পড়ে যাবে না, ইনফ্লেশনটা কন্ট্রোলের মধ্যে রাখা সম্ভব হবে, সেই জায়গাগুলি কিন্তু বিবেচনা করে আসা উচিত। এবং যারা পেপার রেডি করবে, দে হ্যাভ টু বি এ ভেরি ফেয়ার এবং দে হ্যাভ টু বি ভেরি প্রফেশনাল। আমার মনে হয় না প্রফেশনাল পিপল হ্যাভ প্রেজেন্টেড দোজ পেপার। We need a professional team from your end, এবং we want a really competitive price offered to the customer. We are the customer. আমার তো মাঝে মাঝে মনে হয়
যে আমাদেরকে আপনি জোর করে 4-5 টাকা 31 টাকা করলেন এবং আমাকে আনইন্টারাপ্টেড গ্যাস দিলেন, অথচ সেটা দিতে পারলেন না। আপনি 35% প্রোডাকশন ড্রপ করছে এবং মাসের শেষে গিয়া আমাকে বিল না দিলে আবার লাইনও কেটে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের আসলে করণীয় কি? আমাদের তো আসলে কোর্টে যাওয়ার কথা ছিল, এবং আমরা কেন কোর্টে যেতে পারবো না? এটাও কিন্তু অনেক ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু দুঃখ করে বলে, বাই দিস টাইম ডু ইউ নো দ্যাট হাউ মেনি ইন্ডাস্ট্রি ওয়াজ ক্লোজ আপ? 200-র উপর খালি আরএনজি সেক্টরের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিন্তু অলমোস্ট 50% ইন্ডাস্ট্রি আর ক্রিপলিং। তাদের কিন্তু অনেক প্রায় 20-25টা ফ্যাক্টরি অলরেডি বন্ধই হয়ে গেছে, এবং তারা কিন্তু দে ক্যানট পে দ্য ব্যাংক মানি অলসো। এর জন্য রেসপন্সিবল কে? আমরা না আপনারা? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে কিন্তু রেখে গেলাম, এবং উই ওয়ান্ট যে ফার্দার আর কান্ট্রির ইকোনমি ড্যামেজ যাতে না হয়, প্লিজ একবার এটা ভাবুন, এবং কিভাবে প্রাইস কমানো যায় সেটাই আমাদেরকে অফার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিস্টার আনোয়ার আলম চৌধুরী।